এইবার কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর সেই বেড়ালটা তার কণ্ঠ থেকে একটা অপার্থিব আওয়াজ বার করল, যেটা কিন্তু আর 5টা বেড়ালের মতো নয়। হঠাৎ তার মনে হলো যে ঘরের যে আলোটা সেটা একটুখানি ফ্লিকার করা শুরু করলো, অর্থাৎ দপদপ করছে। আর ওই দপদপানি যে আলো আধারির খেলা, তার মধ্যেই ওই আবছা আলোতেই মৌসুমি দেখতে পেল তার ঘরের যেটা সিলিং, সেই সিলিংয়ের ওপর সেই কালো ছায়ামূর্তিটা ওই চতুষ্পদ প্রাণীর মতো হামাগুড়ি দেওয়া স্টাইলে চলে ফিরে বেড়াচ্ছে, এবং গতিটা কিন্তু তার প্রচণ্ড রকম দ্রুত। বললে বিশ্বাস করবেন না আপনারা, আধ খাওয়া একটা মৃত বাচ্চা মৌসুমীর শরীরের মধ্যে থেকে বেরোল। মানে এইগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করার কথাও না। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। শনিবার রাত্রি 9টা আমি আবারও উপস্থিত হয়েছি একটি ঘটনা নিয়ে। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন বরানগর নিবাসী নিখিলেশ দত্ত নামে একটি ছেলে। বরানগরে তার নিজস্ব পৈতৃক বাড়ি। সেই বাড়িতে নিখিলেশ তার মা, বাবা, দাদা এবং বৌদিকে নিয়ে থাকে। হাসি খুশি পরিবার, সচ্ছল পরিবার। নিখিলেশ নিজে একটা সরকারি চাকরি করে, ভালো মাইনে কড়ি পায়, অর্থাৎ জীবনে সে কিন্তু যথেষ্টই সফল। এবার এই 2022 সাল নাগাদ নিখিলেশের বিয়ের ঠিক হয়, এবং বিয়ে হয় টালিগঞ্জ নিবাসী মৌসুমি বসু নামে একটি মেয়ের সঙ্গে। এবার টালিগঞ্জে মৌসুমির পরিবার থাকে, মৌসুমিও সেখানকার বাসিন্দা। আর মৌসুমির ব্যাকগ্রাউন্ডটা একটুখানি বলে রাখা দরকার, সেও কিন্তু তার জীবনে যথেষ্ট সফল। সে কলকাতারই একটা বেসরকারি নামকরা স্কুলে ইংরেজি শিক্ষিকা, মাইনে করি ভালোই পায়, স্মার্ট, আধুনিকা, দেখতে শুনতেও ভালো। এবার সম্বন্ধটা যখন আসে, খুব স্বাভাবিকভাবেই ওই মৌসুমিকে নিখিলেশের খুব পছন্দ হয়ে যায়, এবং মৌসুমিরও নিখিলেশকে পছন্দ হয়ে যায়। দুটো পরিবারের মধ্যে একটা কালচারাল সিমিলারিটি পাওয়া যায়। তা সেই কারণে এই বিয়ের কথাটা অনেক দূর অবধি এগোয়, এবং আলটিমেটলি কিন্তু বিয়েটা হয়ে যায়, মৌসুমির সঙ্গে নিখিলেশের বিয়েটা হয়ে যায়। এইবার মৌসুমি যখন নিখিলেশের পরিবারে আসে, আমি একটু আগেই বললাম মৌসুমি চাকরি বাকরি করে, খুব স্মার্ট, খুব বুদ্ধিমতী, এবং তার কথাবার্তার দ্বারা, বুদ্ধিমত্তার দ্বারা, বিভিন্ন রকমের কৌশলের দ্বারা মৌসুমি কিন্তু তার শ্বশুর শাশুড়ির মন খুব ভালো রকমভাবেই জয় করে নিতে পারে। তাদের খুব স্নেহের পাত্রী হয়ে ওঠে মৌসুমি। প্রত্যেকের, মানে নিখিলেশের বাড়ির প্রত্যেকের সাথেই তার একটা ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। কিন্তু নিখিলেশের যে দাদা আর বৌদি, দাদার নাম হচ্ছে তরুণ আর দিদির নাম হচ্ছে রীতা। তো এই তরুণ আর রীতা, এদের সঙ্গে মৌসুমির কিন্তু খুব একটা সখ্যতা গড়ে উঠতে পারেনি। তার নানান রকমের কারণ থাকতে পারে। তারা মানে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতেন যে তারা মৌসুমিকে খুব একটা পছন্দ করে না, এমনকি নিখিলেশকেও খুব একটা পছন্দ করে না। তার অবশ্য অনেক কারণ রয়েছে। তার কারণটা হচ্ছে যে, দেখুন, নিখিলেশ একটা সরকারি চাকরি করছে, ভালো মাইনে কড়ি পাচ্ছে, বিয়েও করে ফেললো, তার সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, লাইফে সেটেল করে গেছে। কিন্তু তরুণ, মানে নিখিলেশের দাদা তরুণ, সে কিন্তু খুব সামান্য মাইনের একটা চাকরি করে একটা বেসরকারি কোম্পানিতে। ওই রীতা, যার সঙ্গে ওই তরুণের বিয়ে হয়, সেই রীতা কিন্তু সে একদমই স্বাভাবিক একটা গৃহবধূ। সে নিজে কোনো চাকরি বাকরি করে না। আর নিখিলেশ সমাজে সুপ্রতিষ্ঠিত, মাইনে কড়ি বেশি পায়। হ্যাঁ, তো আজকের মতো দিনে দাঁড়িয়ে, মানে আজকের এই কলিযুগে দাঁড়িয়ে হিংসে করবার জন্য কিন্তু এই কটা কারণই যথেষ্ট, মানে এর থেকে বেশি আর কিছু দরকার পড়ে না। তো যাই হোক, তা ওরা নিজেদের মধ্যে কিন্তু, মানে এই তরুণ আর রীতা, ওনারা কী করতেন, নিজেদের মধ্যে এই হিংসেটাকে লালন করতেন, এবং পরবর্তীকালে সেটা একটা বিরাট আকার ধারণ করে। সেটা আমি যত ঘটনাটা আনফোল্ড করব আপনাদের সামনে, তত আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, নিখিলেশের বিয়ের পর দিনগুলো বেশ ভালোই কাটছে। এবার 2022 পেরিয়ে যখন 2023 সাল উপস্থিত হলো, 2022-এর গরমকালে, গ্রীষ্মকালে নিখিলেশের বিয়ে হয়। এবার 2023 সালের মোটামুটি মাঝামাঝি টাইমটাতে, মানে জাস্ট গরমটা পেরিয়ে বর্ষাটা নেমেছে, এরকম টাইমে জানা গেল যে মৌসুমি অন্তঃসত্ত্বা হয়েছে। অর্থাৎ তার গর্ভে একটা সন্তান এসছে, নিখিলেশের সন্তান তার গর্ভে এসছে, এই ব্যাপারটা কিন্তু জানা গেল। এবার স্বাভাবিকভাবেই এই খবরটা যখনই পাওয়া যায়,
তখন যে কোনো পরিবারেই একদম খুশির জোয়ার ভেসে আসে। মৌসুমীদের ক্ষেত্রেও তার কোনো মানে ব্যতিক্রম হলো না। ওনার মানে ওর শ্বশুর শাশুড়ি, শাশুড়ির নাম হচ্ছে আরতি দেবী, আর শ্বশুরমশাইয়ের নাম হচ্ছে মনোহরবাবু। তো নামগুলো একটুখানি জাস্ট মাথায় রাখবেন। তা এনারা প্রচণ্ড রকম খুশি হলেন, হ্যাঁ, প্রচণ্ড রকম আনন্দিত হলেন, তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। তো এবার এই প্রেগন্যান্সি পিরিয়ড তো স্টার্ট হলো মৌসুমীর জীবনে। এইবার 3-3.5 মাসের মাথায় আপনারা জেনে থাকবেন যে একটা টেস্ট করানো হয়, যেটাকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং। তা সেই টেস্টটা করা হলো, সেটাতেও সমস্ত কিছু নর্মাল, সব কিছুই ছিল, এভরিথিং ওয়াজ ফাইন। এইবার এই এফটিএস যে টেস্টটা, মানে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং টেস্টটার পর ধীরে ধীরে কিছু অস্বাভাবিক ঘটনা কিন্তু মৌসুমীর সাথে ঘটতে শুরু করলো। এবং এই ঘটনাটার সাক্ষী প্রথম দিকে মৌসুমী একাই ছিল, পরবর্তীকালে তার শ্বশুরবাড়ির বাকি লোকেরাও কিন্তু ব্যাপারটা জানতে পারলো। জিনিসটা কীরকমভাবে স্টার্ট হয় আমি বলি। এই এফটিএস যেটা টেস্টটা হওয়ার অন্তত 2-3 সপ্তাহ পর একদিন রাতে মৌসুমীর একটা শব্দে ঘুম ভেঙে গেল। শব্দটা কীরকম, যেটা ওর শোবার ঘর, সেই শোবার ঘর লাগোয়া একটা বারান্দা, সেই বারান্দায় কিছু বালতি টালতি রাখা থাকতো, সেই বালতি পড়ে যাওয়ার একটা শব্দ মৌসুমীর মনে হলো ওর কানে এসছে। এবার পাশে নিখিলেশ শুয়ে রয়েছে, ও নিখিলেশকে ডাকছে, কিন্তু নিখিলেশ সেদিন এতটাই ক্লান্ত ছিল, ওর একটা অফিস ট্যুর ছিল কোথাও একটা, সেখান থেকে ও জাস্ট সেদিন সন্ধ্যাবেলায় ফিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। এমনিতেও নিখিলেশের ঘুম কিন্তু প্রচণ্ড রকম গভীর ঘুম, খুব গাঢ় ঘুম, এক ঘুমেই রাত কাবার হয়ে যায় এরকম। আর ঘুমের মধ্যে তাকে মানে বিশেষ ডাকাডাকি করলেও কিন্তু পাওয়া যায় না, সাড়া পাওয়া যায় না। তো সেদিনও তাই হলো, তার কোনো ব্যতিক্রম হলো না। তা নিখিলেশকে ডাকাটাই বৃথা, এইটা ভেবে মৌসুমী কী করলো, খাট থেকে নেমে বারান্দার দিকে গেছে। বারান্দার দরজাটাও সে খুলেছে, বারান্দায় একটা কমজোরি একটা আলো থাকে, সেই আলোটাও সে জ্বালিয়েছে। নিয়ে বারান্দায় যখন উঁকিঝুঁকি মেরে দেখছে, মানে ঘরের মধ্যে দাঁড়িয়েই দরজা খুলে বারান্দায় উঁকিঝুঁকি মারছে মৌসুমী, দেখতে পেল বারান্দার ঠিক কোণাটায় একটা কুচকুচে কালো বেড়াল দাঁড়িয়ে রয়েছে। মানে ওই রকম কালো বেড়াল মৌসুমী আগে কখনো দেখেনি। এই প্রসঙ্গে বলে রাখি, মৌসুমী হচ্ছে প্রচণ্ড রকম পশুপ্রেমী। সে কিন্তু তার নিজের বাড়িতে কোনো পোষ্য না থাকলেও, কোনো কুকুর বেড়াল না থাকলেও, সে কিন্তু স্ট্রে ডগস, মানে যারা স্ট্রিট ডগস যারা রয়েছে তাদেরকে নিয়মিত খেতে দেওয়া, তাদের যত্ন নেওয়া, হ্যাঁ, বেড়ালদেরকে খেতে দেওয়া, পাখিদেরকে খেতে দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু মৌসুমীর মধ্যে মারাত্মক রকমভাবে আছে। ও প্রচণ্ড রকম একজন অ্যানিম্যাল লাভার একটি মেয়ে। কিন্তু এই যে বেড়ালটা, এই বেড়ালটাকে দেখবেন এক একটা এলাকায় কিছু কুকুর বেড়াল থাকে যাদেরকে ওই এলাকার লোকজন চেনে, যে এই বেড়ালটা এখানেই থাকে, আশপাশের বাড়িগুলোতে ঘুরে বেড়ায়, কেউ খাবার দিলে সেই খাবারগুলোকে খায়, মাছ টাছ খায়, এগুলো আমাদের একটা পরিচিতি হয়ে যায়। যেরকম একই পাড়ায় থাকতে থাকতে মানুষজনের মধ্যে একটা পরিচিতি হয়ে যায়, সেরকম সেই এলাকার যে জীবজন্তু যারা, বিশেষ করে কুকুর বেড়ালের ক্ষেত্রেই এটা হয়, তো এদেরকেও কিন্তু মানুষ চিনে যায় যে হ্যাঁ, এর পরিধি হচ্ছে এইটুকু রেঞ্জের মধ্যে একে ঘুরতে ফিরতে দেখা যায়। কিন্তু ওই যে কালো বেড়ালটা যাকে মৌসুমী ওই দিন বারান্দায় দেখতে পেল ওই রাতে, তাকে কিন্তু এর আগে কোনো দিনও এখানে দেখেনি। ওর বাড়িতে, মানে ওর শ্বশুর বাড়িতে যেই বেড়ালরা আসে, 2-3টে বেড়াল আসে যাদেরকে লাঞ্চ করবার পর বা ডিনারের পর ওই উচ্ছিষ্টগুলো মৌসুমী দেয় খেতে, হ্যাঁ, ফেলে দেওয়া খাবারগুলো, তা সেইগুলো তারা খায়, তাদেরকে কিন্তু চেনে মৌসুমী, তাদেরকে চেনে। কিন্তু এই বেড়ালটা কোনো দিনও মৌসুমী কিন্তু এর আগে এই বাড়িতে, এই বাড়ির আনাচে কানাচে কোথাও দেখতে পায়নি। এমনকি এই পাড়ার মধ্যে, গোটা এলাকার মধ্যেও কিন্তু মৌসুমী একে কোনো দিনও দেখেনি। তাহলে প্রশ্ন হলো যে এই বেড়ালটা কে, কোত্থেকে এলো? আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই বেড়ালটা অদ্ভুত রকমের একটুখানি বড়, মানে আর 5টা বেড়ালের মতো নয়, একটুখানি বড়, তার আকৃতিটা একটুখানি বড়। আর তার চোখগুলো ওই অন্ধকারের মধ্যে মৌসুমী দেখছে, অন্ধকার মানে ওই বারান্দায় একটা সামান্য একটা আলো জ্বলছে আর কি, অধিকাংশটাই অন্ধকার। তা ওইখানে দাঁড়িয়ে রয়েছে বেড়ালটা, এবং তার চোখগুলো উজ্জ্বল সবুজ, মানে একদম জলজল করে জ্বলছে যাকে বলে। আর সেই জ্বলন্ত চোখ নিয়ে একটা নিষ্ঠুর দৃষ্টিতে সে কিন্তু মৌসুমীর দিকে তাকিয়ে রয়েছে। আর মৌসুমীও সেই বেড়ালটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেছে যে এটা আমি কাকে দেখছি, কি দেখছি, কেন দেখছি। এইবার কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর সেই বেড়ালটা
তার কণ্ঠ থেকে একটা অপার্থিব আওয়াজ বার করলো, যেটা কিন্তু আর 5টা বেড়ালের মতো নয়। বেড়ালরা ভায়োলেন্ট হয়ে উঠলে বা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করলেও যে আওয়াজটা বার করে সেটা শুনলেই আমাদের অনেক সময় অস্বস্তি হয়ে যায়। এখানে সেই বেড়ালটা এর থেকেও আরও ভয়ানক রকমের একটা ডাক সে কিন্তু ছাড়লো। তারপর রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠে, আর আক্রমণাত্মক হওয়ার আগে, তেড়ে আসার আগে তার গায়ের যে লোমগুলো সেগুলো কিন্তু একটুখানি ফুলে উঠেছিল, একটু খাড়া হয়ে গেছিলো। ওই অবস্থায় সে আক্রমণাত্মক হয়ে মৌসুমীর দিকে তেড়ে আসে। এবার মৌসুমী এটা দেখে স্বাভাবিকভাবেই মারাত্মক রকম ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে চিৎকার করে ওঠে, চিৎকার করে বারান্দার দরজাটা বন্ধ করে দেয়। এবার এই চিৎকারটা শুনে নিখিলেশের কিন্তু আলটিমেটলি ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে নিখিলেশ দেখছে যে মৌসুমী বারান্দার দরজাটাকে বন্ধ করে দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে রীতিমতো হাঁপাচ্ছে, ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, দরদর করে ঘামছে, এবং মুখের অভিব্যক্তি যে রিয়াকশন সেটা দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও প্রচণ্ড রকমের ভয় পেয়েছে, ও ভীত, ও সন্ত্রস্ত। তা তখন নিখিলেশ ওকে জিজ্ঞাসা করলো যে কী হলো, কী ব্যাপার, তুমি এরকম করছো কেন? তো তখন মৌসুমী বলল যে দেখো, আমি একটা শব্দ পেলাম, আমার ঘুমটা ভেঙে গেল, আমি বারান্দার দিক থেকে শব্দটা এসছে, আমি দরজাটা খুলে বাইরে তাকিয়ে একটা কালো বেড়ালকে দেখতে পেয়েছি, এবং সেই বেড়ালটা কিন্তু আমাকে অ্যাটাক করেছিল, আমার ওপর আক্রমণ করেছিল, আমার দিকে তেড়ে এসেছিল, ওইটা দেখেই আমি ভয় পেয়ে গেছি। এবার নিখিলেশ এ কিন্তু একটুখানি ডাকাবুকো টাইপের ছেলে, এ দরজাটা খুলে বাইরে বেরোলো। বাইরে বেরিয়ে কিন্তু ও কাউকেই দেখতে পেল না, কোনো বেড়ালকেই দেখতে পেল না, কিছুই সেখানে নেই। তো যাই হোক, তা সেই দিনের মতো বলছে যে হয়তো চলে এসছে কোনোভাবে আশপাশ থেকে, ওই নিয়ে অত ভেবো না, একটা বেড়ালকে নিয়ে অত ভাবার কোনো দরকার নেই। এইবার এইটা তো গেল সেই দিন রাতের ব্যাপার। এরপর টানা মৌসুমীদের, মানে মৌসুমীর বাড়িতে, শ্বশুর বাড়িতে অদ্ভুত অদ্ভুত কিন্তু ঘটনা ঘটতে শুরু করে, এবং সেই ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হতে পারে সেটা এই ঘটনাটা, মানে আমি যত আরও বলবো তত আপনারা আরও বেশি করে বুঝতে পারবেন। টানা বলতে 3-4 দিনের গ্যাপে হোক কি 7 দিনের গ্যাপে হোক, কিছু না কিছু ওদের বাড়িতে ঘটতেই শুরু করলো। এরপর যেটা হলো কিছুদিন বাদে, সেটা হচ্ছে এন্টায়ার একতলা জুড়ে একটা বিশ্রী গন্ধ, দুর্গন্ধ কিন্তু ছড়িয়ে পড়তে লাগলো। গন্ধটা কীরকম? গন্ধটা হচ্ছে অনেকটা ওই বাড়ির আনাচে কানাচে, বাড়ির কোনো কোনায় কোনো জীবজন্তু যদি মরে পড়ে থাকে, সেটা ইঁদুর হোক, বেড়াল হোক, কোনো কুকুর হোক, কেউ মরে পড়ে থাকলে বা কোনো কাক মরে পড়ে আছে, তার যে একটা বিশ্রী দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা কিন্তু বাড়ির প্রতিটা কোনায় ছড়িয়ে পড়ছে। এবং এটা শুধু মৌসুমী বলে নয়, ওই বাড়িতে যারা যারা রয়েছেন, অর্থাৎ নিখিলেশ, আরতি দেবী, মনোহরবাবু, প্রত্যেকেই পাচ্ছেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, এই যে বাড়িটা, বরানগরের যে বাড়িটা নিখিলেশদের, এটা হচ্ছে দোতলা বাড়ি। একতলায় নিখিলেশ থাকে তার মা বাবাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, আর দোতলায় থাকে তরুণ আর তরুণের স্ত্রী রীতা। দোতলাটা তরুণদের আর একতলাটা নিখিলেশদের। তো এইটা হচ্ছে বাড়ির মানে থাকবার ব্যবস্থা। এবার এই যে গন্ধটা, যেই কথাটা আমি বললাম, গন্ধের প্রসঙ্গটা, বিশ্রী দুর্গন্ধ একটা, এই গন্ধটা কিন্তু নিচ তলাটাতেই আবদ্ধ, বিশেষ করে বৈঠকখানা অর্থাৎ বসবার ঘর এবং নিখিলেশদের যেটা বেডরুম, সেই ঘরটাতে। অদ্ভুতভাবে আরতি দেবীর ঘরের মধ্যে কিন্তু এই গন্ধ খুব একটা প্রবেশ করছে না, বা ওনার ঘরের মধ্যে ঢুকে পড়লে এই গন্ধটা অতটা পাওয়া যাচ্ছে না, বা ঠাকুর ঘরের দিকটাতে গেলে এই গন্ধটা পাওয়া যাচ্ছে না। মূলত গন্ধটা কিন্তু ঘোরাফেরা করছে মেইনলি বৈঠকখানায়, আর সব থেকে বেশি এই গন্ধটা পৌঁছাচ্ছে হচ্ছে মৌসুমীর যেটা শোবার ঘর, মানে যেখানে মৌসুমী আর নিখিলেশ বেড শেয়ার করে, রুম শেয়ার করে, সেই ঘরটাতে। এবার এই গন্ধটা কেন? বাড়িতে যিনি কাজের মাসি আছেন তাকে দিয়ে পুরো একতলাটা চেক করানো হলো। হ্যাঁ, এমনকি বাড়ির বাইরে, মানে কম্পাউন্ডের মধ্যে যে বাগান টাগান রয়েছে সেখানেও দেখা হলো যে কোনো ইঁদুর, কুকুর বা বেড়াল মরে পড়ে আছে কিনা, বা কোনো পাখি মরে পড়ে আছে কিনা, যার কারণে এরকম গন্ধ। বিশ্বাস করুন, কোনো কিচ্ছু পাওয়া গেল না। তন্ন তন্ন করে চারিদিক খোঁজা হলো, কিন্তু কিছুতেই কিছু পাওয়া গেল না। সেই গন্ধের উৎসটা কোথায় সেইটা কিছুতেই বোঝা গেল না। এরা রীতিমতো হিমশিম খেয়ে গেল সেটাকে খুঁজে বার করতে। তবে এই গন্ধটা 2 থেকে 3 দিনের মতো একটু ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে গন্ধটা চলে যায়। গন্ধটা কিন্তু আস্তে আস্তে চলেই যায় এবং সবটাই আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর একদিন মৌসুমীর সাথে ঘটে গেল ভয়ঙ্কর একটা ঘটনা। সেটা কীরকম হলো একটুখানি বলি। মৌসুমীর
একটু গান বাজনার শখ আছে, মানে খুব ভালো গান করে, মানে গান করাটা ওর একটা প্যাশন, এটাকে ও পেশা হিসেবে কোনোদিনই গ্রহণ করেনি। ওর নিজের মনের ভালো লাগা, আত্মতৃপ্তির জন্য মৌসুমি গান বাজনা করে। ওর একটা নিজস্ব হারমোনিয়াম রয়েছে, যেই হারমোনিয়ামটা ও বাপের বাড়ি থেকে এই বাড়িতে শ্বশুর বাড়িতে নিয়ে এসছে। তা একদিন সন্ধ্যের দিকে, তখন নিখিলেশ অফিস থেকে ফেরেনি, তা মৌসুমি তো শিক্ষকতা করেন, তা এখনও উনি ম্যাটারনিটি লিভে নেই, মানে এখনও স্কুলে যাতায়াত করছেন আর কি। তা উনি একটুখানি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসেন। তাই সন্ধ্যের দিকটাতে নিয়মিত কিন্তু মৌসুমি যখনই সুযোগ পায় তখনই কিন্তু একটুখানি গান বাজনা নিয়ে বসে, হারমোনিয়াম নিয়ে বসে, পরপর কিছু গান টান ও গায়। তা সেই দিন সন্ধ্যাবেলায় এর কোনো ব্যতিক্রম হয়নি। মৌসুমি হারমোনিয়াম নিয়ে বসে একের পর এক দরাজ কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাইছে, এবং বাইরের ঘরে আরতি দেবী এবং মনোহরবাবু দুজনেই বসে মানে মুগ্ধ হয়ে তাদের ছোট বৌমার গান শুনছেন। এবার গান করতে করতে হঠাৎ মৌসুমির মনে হলো, মৌসুমি যেই পজিশনটাতে বসেছিল খাটের ওপর, সেখান থেকে বাথরুমটা দেখা যাচ্ছে, মানে ঘরের সঙ্গে অ্যাটাচ যে বাথরুমটা, সেই ওয়াশরুমটা দেখা যাচ্ছে। হঠাৎ মৌসুমির মনে হলো যে দরজাটা, বাথরুমের দরজাটা বন্ধ অবস্থায় ছিল, একবার খুললো, খুলে আবার দড়াম করে বন্ধ হয়ে গেল। প্লাস ভেতরে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বাথরুমের ভেতর থেকে হাততালি দেওয়ার একটা শব্দ কিন্তু ভেসে এলো। এইটা শুনে মৌসুমি রীতিমতো চমকে উঠল। ও গান থামিয়ে মানে ভয়ার্ত দৃষ্টিতে ও কিন্তু তাকিয়ে রইল ওই বাথরুমের দরজাটার দিকে। এবার বাইরে বসে থাকা আরতি দেবী, মনোহরবাবু, এনারা দেখছেন যে হঠাৎ করে বৌমার গান থেমে গেছে, কি হলো ব্যাপারটা। তা ওনারাও এলেন, যে কী হলো, তুমি গান থামালে কেন। ওনারা ঢুকে দেখছেন যে ওই রকম একটা ফ্যাকাশে মুখ নিয়ে মৌসুমি বসে রয়েছে, ঠক ঠক করে সে কাঁপছে। এবং ওনারা যখনই জিজ্ঞাসা করলেন এই কথাটা, ওই মৌসুমি তখন আঙুল দিয়ে ওই বাথরুমের দিকটাতে দেখাচ্ছে। পুরো ব্যাপারটা সে খুলে বলল যে বাথরুমের ভেতর থেকে একটা হাততালির আওয়াজ সে শুনতে পেয়েছে, তার প্রচণ্ড রকম ভয় লেগে গেছে, কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। তা তখন মনোহরবাবু ওর সামনেই দরজাটা খুললেন, কিন্তু খোলার পর কাউকেই কিন্তু দেখা গেল না, ওই ভেতরের ঘরে কাউকে কিন্তু দেখা গেল না। কিন্তু এই ঘটনাটার পর, এই হাততালির ঘটনাটার পর ধীরে ধীরে কিন্তু মৌসুমীর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। পরিবর্তন বলতে কীরকম, ও মাঝে মধ্যেই ভয় পেয়ে উঠত, কিছু একটা দেখে যেন মৌসুমি প্রচণ্ড রকমের চমকে চমকে উঠত। এবং ও প্রত্যেককে বলতো যে ও কাউকে একটা দেখতে পাচ্ছে, একটা কালো মতো একটা অবয়ব, একটা ছায়ামূর্তি, কিন্তু সেটা এতটাই কালো যে তার মুখটা স্পষ্ট নয়, এবং সে চার পেয়ে প্রাণীর মতো, মানে চতুষ্পদ প্রাণীর মতো, মানে তারা যেরকম চার পায়ে হাঁটে, ঠিক সেরকমভাবেই এই ছায়ামূর্তিটা এই পুরো বাড়ির আনাচে কানাচে কিন্তু ওই চার পায়ে হেঁটে হেঁটে বেড়ায়, হামাগুড়ি দেওয়ার মতো স্টাইলে। এবং তাকে মৌসুমি দেখতে পায়, অনেকবার দেখেছে। সেই মৌসুমির সঙ্গে কোনো রকম ইন্টারাকশন করে না, কোনো কথা বলে না ঠিকই, কিন্তু মাঝে মধ্যেই ওকে দেখা দেয় এবং ওকে ভয় দেখায়। এইবার এইটা নিয়ে এখন মৌসুমীর শ্বশুরবাড়িতে একটুখানি আলাপ আলোচনা শুরু হলো যে এটা কি হচ্ছে। তা তখন নিখিলেশ বলে যে প্রেগন্যান্সি পিরিয়ডে অনেক মেয়েদের সঙ্গেই এরকম হতে পারে, হ্যাঁ, এটা মানসিক সমস্যা বলেই আমার মনে হচ্ছে, ওটা কোনো ব্যাপার না। ওর যদি প্রচণ্ড রকম ভয় পায় তাহলে ওর কাউন্সেলিং করানো হোক। ওর প্রেগন্যান্সি পিরিয়ডে নানান রকমের তো মুড সুইং হতে পারে মহিলাদের, তা ও হয়তো সেরকম কিছুরই একটা শিকার হয়েছে। তা একদিন একজন সাইকোলজিস্ট, মানে ও যেই ডাক্তারটাকে দেখাতো আর কি, মানে গাইনোকোলজিস্ট, তার রেফারেন্সে একজন সাইকোলজিস্টের কাছে যাওয়া হলো, যিনি এই প্রেগনেন্ট মহিলাদেরই কাউন্সেলিং আরও বেশি করে করেন, এরকম একজন সাইকোলজিস্টকে খুঁজে বার করা হলো। তার কাছে নিয়মিত সিটিং দিতে থাকলো মৌসুমি। কিন্তু অদ্ভুতভাবে এই সিটিং চললেও ও কিছুদিন ভালো থাকছে, কিছুদিন হয়তো একটুখানি ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু তারপর আবার যেইকে সেই, অর্থাৎ কোনো লং টার্মের কোনো বেনিফিট সে কিন্তু পাচ্ছে না, মানে সুদূর প্রসারী হচ্ছে না ব্যাপারটা, মানে এই সমস্যার মধ্যে থেকে যে সে বেরিয়ে আসবে পার্মানেন্টলি, এরকম কিন্তু কোনো সলিউশন মৌসুমি পাচ্ছে না। এইবার এই সমস্যাগুলো কিন্তু উত্তরোত্তর আরও বাড়তে শুরু করলো, মৌসুমির মধ্যে পরিবর্তনগুলো আরও প্রকট হতে শুরু করলো। এবার এই পরিবর্তনগুলো কীরকম, প্রথমত মৌসুমি কিন্তু খুব সাত্ত্বিক প্রকৃতির একটি মেয়ে। প্রত্যেক সন্ধেবেলায় সে নিজে না করলেও আরতি দেবী যখন সন্ধ্যা দেন, ধূপধুনো দেখান, শঙ্খ বাজান, উনি কিন্তু ঠাকুর ঘরে, মানে মৌসুমি কিন্তু ঠাকুর ঘরে উপস্থিত থাকে, তার শাশুড়ি মাকে
বিভিন্ন কাজে সাহায্য করে, পুজো আচ্চার কাজে, মানে প্রতিদিনের যে লোকাচার যেটা যেটা আমরা করে থাকি সন্ধ্যার দিকে সন্ধ্যা দেওয়া, তাতে সাহায্য করেন, অনেক সময় ঘন্টা বাজিয়ে দেন, শাঁখ বাজিয়ে দেন, এই ব্যাপারগুলো কিন্তু মৌসুমি করে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো যত আরও ঘটছে ওর সাথে, মানে যেটা মৌসুমি নিজে দাবি করছে, এখনও এরা কিছুই ফিল করেনি, যত দিন এগোচ্ছে তত দেখা যাচ্ছে যে মৌসুমির এই পুজো আচ্চার ওপর থেকে কিন্তু মন উঠে যেতে থাকছে। এমনকি আরতি দেবী যখন সন্ধ্যাবেলায় শঙ্খ বাজাচ্ছেন, সেই শঙ্খধ্বনি শুনে মৌসুমি বলছে যে আমার মাথার ভেতরটা মনে হচ্ছে যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। হ্যাঁ, অসম্ভব রকমের দপদপ করছে আমার মাথার ভেতরটা, বিশেষ করে এই কপালের দিকটাতে, এই দিকটাতে, মানে যেখানে আমাদের আজ্ঞাচক্র যেই জায়গাটায় অবস্থিত, সেই জায়গাটাতে মারাত্মক রকমের একটা পেইন হচ্ছে। ওর মনে হচ্ছে যে যতক্ষণ ধরে এই শঙ্খধ্বনি চলছে, 3বার করে শঙ্খ বাজানো হয় আপনারা জানেন, কিন্তু এই 3বার শঙ্খের আওয়াজ তার কাছে দুর্বিষহ হয়ে উঠছে। এরকমভাবে আরও বেশ কিছুদিন চলল। এরপর একদম সরাসরি একটা আক্রমণ বলতে যাকে বোঝায়, এবারে কিন্তু তাই। কীরকম, একদিন সন্ধ্যাবেলায় নিখিলেশ বাড়ি তখনও ফেরেননি। মৌসুমি কী করছে, তার শোবার ঘরে বসে, মানে আধশোয়া অবস্থায় একটা ম্যাগাজিন পড়ছে। হঠাৎ তার মনে হলো যে ঘরের যে আলোটা সেটা একটুখানি ফ্লিকার করা শুরু করলো, অর্থাৎ দপদপ করছে। আর ওই দপদপানি যে আলো আধারির খেলা, তার মধ্যেই, ওই আবছা আলোতেই মৌসুমি দেখতে পেল যে তার ভয়ঙ্কর দৃশ্য, তার ঘরের যেটা সিলিং, সেই সিলিংয়ের ওপর সেই কালো ছায়ামূর্তিটা ওই চতুষ্পদ প্রাণীর মতো হামাগুড়ি দেওয়া স্টাইলে, মানে একটা মানুষ যদি হাত পায়ে ভর দিয়ে হাঁটে যেরকম হয়, সেরকমভাবে কিন্তু চলে ফিরে বেড়াচ্ছে, এবং গতিটা কিন্তু তার প্রচণ্ড রকম দ্রুত, খুব দ্রুত গতিতে সে এদিক ওদিক চলে ফিরে বেড়াচ্ছে। এইটা দেখে মৌসুমি রীতিমতো চিৎকার করে উঠল, কিন্তু সেই ছায়ামূর্তিটা সেই চিৎকার শুনে অন্ধকারের মধ্যে, সেই আলো আধারির মধ্যে অদৃশ্য হয়ে গেল। চিৎকার করার সাথে সাথেই মৌসুমির মনে হলো ওপর থেকে ধূপ করে, কাউকে দেখা গেল না, কিন্তু ওপর থেকে ধূপ করে কিছু একটা ওর শরীরের ওপর এসে পড়ল, এবং তার শরীরটা মানে প্রচণ্ড রকম ভারী হয়ে উঠল। বুকের ওপর একটা পাথর চাপালে পরে যেরকম অনুভূতি হয়, মৌসুমির মধ্যে ঠিক সেরকমই একটা অনুভূতি হতে থাকলো। মনে হচ্ছে যেন ওর বুকের ওপরে কেউ শক্ত করে চেপে বসেছে, এবং দম বন্ধ হয়ে আসছে মৌসুমির। ইতিমধ্যে আরতি দেবী চলে এসছেন। মনোহরবাবুও তো সেই সময় বাড়ি ছিলেন না, তিনি তার পাড়ার বন্ধুবান্ধবদের, যে সমস্ত প্রবীণ ব্যক্তিরা রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি গল্পগুজব আড্ডা দিতে তিনি বেরোন সন্ধ্যের দিকটাতে। তিনিও একজন রিটায়ার মানুষ, কী বা করবেন বাড়ির মধ্যে থেকে অতক্ষণ। কিন্তু ওই তো আরতি দেবী ওখানে ছুটে এলেন। আরতি দেবী ছুটে এসে দেখলেন যে ওই মৌসুমি বিছানার ওপর শুয়ে ওরকমভাবে হাঁপাচ্ছে। কিছুক্ষণ বাদে ও স্বাভাবিক হলো, মানে ওই আরতি দেবী ওনার কপালে একটুখানি হাত ঠেকিয়ে একটুখানি ঠাকুরের মন্ত্রতন্ত্র কিছু হয়তো উচ্চারণ করলেন। তারপরে হয়তো মৌসুমি একটু স্বাভাবিক হলো, নিয়ে এসে পুরো ব্যাপারটা খুলে বলল যে কি হয়েছে না হয়েছে, এরকম একটা ব্যাপার। এরপর মৌসুমির শরীর স্বাস্থ্য আরও ভেঙে পড়তে শুরু করলো। ক্রমাগত তার বমি হতে শুরু করলো, তার গা গুলানো একটা ব্যাপার চলে এলো, তার শরীর স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা হলো নিশ্চিত হবার জন্য, আরও ব্লাড টেস্ট থেকে শুরু করে আরও অনেক কিছু করানো হলো। ইউএসজি করানো হলো যে বেবির পজিশনিংটা ঠিকমতো আছে কিনা, সে তো অন্তঃসত্ত্বা তখন মৌসুমি, ঠিকঠাক আছে কিনা সেটা দেখা হলো। কিন্তু রিপোর্ট যথারীতি সমস্তই স্বাভাবিক, কোনো অ্যাবনর্মালিটি কিন্তু রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে না। অর্থাৎ এটা ধরেই নিচ্ছে প্রত্যেকে যে মৌসুমির পুরো ব্যাপারটা হচ্ছে মানসিক একটা সমস্যা। কিন্তু ওই যে বমিটা, ওই বমিটা অবশ্য সবাইকে ভাবিয়ে তুলেছিল। তা ইতিমধ্যে একদিন মৌসুমির মা বাবা দেখা করতে এলেন। তারা তো ফোন মারফত শুনছিলেন যে এরকম এরকম হচ্ছে নিজের মেয়ের সঙ্গে। এর মধ্যে কিন্তু অনেকগুলো পিরিয়ড পেরিয়ে গেছে, অনেকগুলো টাইম পেরিয়ে গেছে, মানে এটা প্রেগনেন্সি পিরিয়ডের প্রায় আমি বলছি 6th মান্থ কি 7th মান্থের মাথায় এই ব্যাপারগুলো হচ্ছে। এইবার ওরা বললেন যে দেখুন, এই শ্বশুরবাড়িতে তো এতদিন পড়ে রয়েছে, তা কিছু মনে করবেন না, আমরা চাইছি আমাদের মেয়েকে কটা দিনের জন্য একটু বাপের বাড়িতে নিয়ে যাবার, পরিবেশটা বদল হলে পরে যদি একটু ওর মধ্যে কিছু নর্মালিটি আসে। তা বলছে যে ঠিক আছে। আর এই যে বাপের বাড়িতে যে মৌসুমি গেল, তারা তো নিয়ে গেলেন। বাপের বাড়িতে যাওয়ার আগে আপনারা জানবেন এটা, যে একটা টেস্ট হয়,
22 সপ্তাহের মাথায়, 21-22 সপ্তাহের মাথায়, প্রেগন্যান্সির 21-22 সপ্তাহের মাথায় একটা টেস্ট হয় যার নাম হচ্ছে অ্যানোমালি স্ক্যান। তা সেই অ্যানোমালি স্ক্যান করে দেখা যায়, মানে দেখা হয় লাস্ট মোমেন্টের জন্য যে বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা, নর্মাল আছে কিনা, তার অর্গ্যানসগুলো স্বাভাবিক কিনা, হ্যাঁ, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক আছে কিনা, এইগুলো দেখা হয়। তা সেই টেস্টটা হলো মৌসুমীর, সেটাও পুরোপুরি নর্মাল, বাচ্চার হার্টবিট নর্মাল, এভরিথিং ওয়াজ ফাইন। কিন্তু তা সত্ত্বেও মৌসুমীর একটা শরীর খারাপ ভাব, গা গুলানো ভাব, সবসময় ভমিটিং একটা টেন্ডেন্সি, যেটা প্রেগনেন্সি পিরিয়ডে যে কোনো মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু মৌসুমীর মধ্যে ব্যাপারগুলো কিন্তু আরও বেশি করে, বেশি মাত্রায় লক্ষ্য করা যেত সেই সময়। কিন্তু এই যে বাপের বাড়িতে যাওয়া হলো, বাপের বাড়িতে গিয়ে কিন্তু মৌসুমী কিছুদিনের মধ্যেই একদম নর্মাল হয়ে গেল। অর্থাৎ কোনো রকম সে আর ওই কালো ছায়ামূর্তিও দেখতে পায় না, কোনো অবয়ব দেখতে পায় না, তার শরীর খারাপের ভাবটা ধীরে ধীরে কমতে শুরু করলো, কোনো রকম অ্যাবনর্মালিটি কিন্তু তার মধ্যে আর দেখা গেল না। তো এইবার ওরা ডিসাইড করলো যে মৌসুমীকে আবার ফেরত পাঠানো হবে, তার বরানগরের বাড়িতে, শ্বশুর বাড়িতে ফেরত পাঠানো হবে। এইবার যেদিন ফেরত যাবে মৌসুমী, তার ঠিক আগের রাতে নিজের বাড়িতে বসে, মানে খাটের ওপর বসে কিছু একটা কাজ মৌসুমী করছিল। হঠাৎ সে দেখলো, মানে পজিশনটা কীরকম, মৌসুমী বসে আছে আর যেই দিকে মুখ করে বসে আছে তার ঠিক উল্টো দিকটাতে একটা দরজা আছে, সেই দরজাটা খুলে বারান্দায় চলে যাওয়া যায়, একটা লম্বা টানা বারান্দাও রয়েছে। তা মৌসুমী দেখলো যে তার খাটের তলা থেকে ওই অবয়বটা হামাগুড়ি দিয়ে রীতিমতো দ্রুত গতিতে ছুটে বারান্দার দিকে গিয়ে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। তখন মানে পড়ন্ত বিকেল আর কি, মানে সন্ধে হবে হবে, চারদিক অন্ধকার ঘনিয়ে এসছে, এরকম একটা টাইম। তো এই ভয়ানক দৃশ্যটা কিন্তু মৌসুমী দেখলো। এবার মৌসুমী দেখে আবারও ভেঙে পড়ল, মারাত্মক ভেঙে পড়ল। ও বুঝতে পারল যে যেই সমস্যাটার থেকে মুক্তি পাওয়ার জন্য সে বাপের বাড়ি এসছিল, এবং এসে সে কিছুদিন নিশ্চিন্তও ছিল যে সমস্যাটা হয়তো তার কেটে গেছে, সেটা কিন্তু আদপেই কাটেনি, তার কিন্তু সেই সমস্যাটা এখনও রয়েছে। এবার পরের দিন নিখিলেশ এলো, এসে মৌসুমীকে নিয়ে গেল তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে নিয়ে গেল। গাড়ি করে, মানে গাড়ি চালিয়ে এসেছিল নিখিলেশ, সেই গাড়িতে করেই তারা ফিরল। এবার নিখিলেশ বলছে, মানে মৌসুমী তাকে বলেছিল পরবর্তীকালে যে গাড়িটা যখন বাইপাসের ওপর দিয়ে ছুটছে, বাইপাসের ওপর দিয়ে, তখন অনেক জায়গায়, অনেক স্টপেজে বা বিভিন্ন জায়গায় মৌসুমীর মনে হয়েছে যে তার গাড়ির সঙ্গে, তাদের গাড়ির সঙ্গে, ওই দ্রুত গতিতে চলা গাড়ি, হ্যাঁ, 50-60 কিলোমিটার বেগে ছোটা গাড়ি, তার সঙ্গে তাল মিলিয়ে ওই অবয়বটাও কিন্তু ওই রকম হামাগুড়ি দিতে দিতে তাদের গাড়ির পাশে পাশেই ছুটছে। ভাবুন দৃশ্যটা কতখানি ভয়ঙ্কর হতে পারে। এইবার শ্বশুরবাড়িতে আসার পর 2-3 দিন কাটতে না কাটতেই আবারও মৌসুমীর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গেল। সে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো, তার মেজাজ অনেক বেশি উগ্র হয়ে উঠতে লাগলো। যে কোনো দিন তার শ্বশুর শাশুড়ি বা নিজের স্বামীর সঙ্গে উঁচু গলায় কোনো দিনও কথা বলেনি, সেই মৌসুমী আজকাল কারণে অকারণে রিয়্যাক্ট করে ফেলে। তার প্রতিক্রিয়াগুলো প্রচণ্ড রকম ভয়ঙ্কর রকমের হয়, হ্যাঁ, নানান রকমের উগ্রতা তার মধ্যে প্রকাশ পায়। আর সবথেকে বড় কথা, আধ্যাত্মিক জগৎ থেকে বা এই ঠাকুর দেবতাকে মানা, হ্যাঁ, এই ব্যাপারটা থেকে কিন্তু মৌসুমী নিজেকে প্রচণ্ড রকমভাবে সরিয়ে এনেছে। তার খাওয়া প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এমনিতেও কিন্তু খুব স্বাস্থ্য সচেতন মৌসুমী, এবং প্রেগন্যান্সি পিরিয়ডে সে খাওয়া দাওয়া নিয়ে আরও অনেক বেশি পার্টিকুলার ছিল। ডাক্তার তাকে যা যা খেতে বলেছে, যেই যেই রেস্ট্রিকশান মানতে বলেছে, সে সবটাই মানত। কিন্তু হঠাৎ করে এই সেকেন্ড টাইম ও যখন শ্বশুরবাড়িতে ফেরত এলো, তখন কিন্তু ওর খাবার পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেল, এবং সেইটা নিয়ে এনারাও কিন্তু, মানে শ্বশুরবাড়ির লোকজনও কিন্তু প্রচণ্ড রকম দুশ্চিন্তা প্রকাশ করতে শুরু করলেন। এর মধ্যে আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। সেটা হচ্ছে দুপুরবেলার দিকে ঘটনাটা ঘটেছিল। নিখিলেশ অফিসে, তরুণ অফিসে, মানে নিখিলেশের দাদা তরুণ দত্ত, তিনিও অফিসে। বাড়িতে তখন মনোহরবাবুও নেই, মনোহরবাবু কিছু একটা কাজে ব্যাংকে গেছিলেন। বাড়িতে তখন একমাত্র আরতি দেবী রয়েছেন, আর ওপরের তলায় তরুণের স্ত্রী রীতা। এইবার রান্না করতে করতে হঠাৎ আরতি দেবীর মনে হলো যে এন্টায়ার বসবার ঘরটা ধোঁয়ায় ভরে উঠেছে, আর আগুন লেগে গেলে বা কোনো জিনিস পুড়লে যেরকম একটা কটু গন্ধ পাওয়া যায়, সেরকম একটা গন্ধ কিন্তু কোথাও একটা পাওয়া যাচ্ছে। এইবার আরতি দেবী বৈঠকখানা এলেন, বসবার ঘরে এলেন। এবার আগুনের উৎসটা কোথায়, ওই যে ধোঁয়াটা যে বেরোচ্ছে সেটার উৎস খুঁজতে গিয়ে
উনি মারাত্মক রকম চমকে উঠলেন, ভয় পেয়ে গেলেন। উনি দেখলেন যেটা ওনার ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরের মধ্যে থেকেই কিন্তু এই ধোঁয়াগুলো বেরিয়ে সারা বাড়িতে ছড়িয়ে পড়ছে। এবার উনি হন্তদন্ত হয়ে ঠাকুর ঘরে গেলেন, গিয়ে যে দৃশ্যটা দেখতে পেলেন সেটা ওনার কাছে একেবারেই অকল্পনীয়। ওনার সর্বাঙ্গে পুরো কাঁটা দিয়ে উঠল এই দৃশ্যটা দেখে। উনি দেখলেন যে ঠাকুরের আসনে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনটা যে মৌসুমি লাগিয়েছে সেটা আর আলাদা করে বলে দিতে হয় না। মৌসুমি সেই আগুন লাগিয়ে, ঠাকুরের আসনে আগুনটাকে লাগিয়ে তার সামনে নির্বিকারভাবে দাঁড়িয়ে রয়েছে। উল্টে মানে তার মধ্যে তো কোনো ভ্রুক্ষেপ নেই, উল্টে সে যেন এই যে ঠাকুরের আসনটা পুড়ছে একটু একটু করে, দাউ দাউ করে, হ্যাঁ, জ্বলন্ত আগুনে সেই যে আসনটা পুড়ছে সেটাকে দেখে, সেই দৃশ্যটাকে দেখে সে মারাত্মক রকমের উপভোগ করছে বলেই মনে হলো। তার চোখ মুখের যে প্রতিক্রিয়া, যে অভিব্যক্তি ফুটে উঠছে তার চোখে মুখে, সেটা তেমনই প্রমাণ দিচ্ছে। এবং এই উপভোগ করতে করতে সে কিন্তু বারবার বাচ্চাদের মতো, অপরিণত বয়স্ক বাচ্চাদের মতো রীতিমতো হাততালি দিচ্ছে। এবার এইটা দেখে আরতি দেবী কি করবেন, কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। তিনি চিৎকার করে উঠলেন যে, বৌমা তুমি এটা কি করছো? তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে এসো, এই আগুনের ধোঁয়া তোমার নেওয়া উচিত নয়। তা তখন মৌসুমী আরতি দেবীর দিকে তাকালেন, মানে তাকালো, এবং তার চোখগুলো রক্ত জবার মতো লাল। অদ্ভুত একটা কণ্ঠস্বরে মৌসুমী তাকে বলল, মানে একদম তুই তুকারি করে, যে তুই এক্ষুনি, মানে যে কোনো দিন শাশুড়িকে উঁচু গলায় কোনো কথা বলেনি, সেই মৌসুমী তার শাশুড়িকে এখন বলছে যে তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, না হলে তোকে লাথি মেরে, তোকে পদাঘাত করে এই ঘর থেকে আমি বার করব। এবং এই যে কণ্ঠস্বরটা যেটা আরতি দেবী শুনলেন, মৌসুমীর গলা থেকে যেই কণ্ঠটা বেরিয়ে এলো, কণ্ঠস্বরটা, সেটা কিন্তু তার নিজস্ব কণ্ঠস্বর নয়। তার কণ্ঠস্বর অনেক বেশি ভারিক্কি হয়ে গেছে, অনেক বেশি পুরুষালী হয়ে উঠেছে সেই কণ্ঠ। এইবার আরতি দেবী তো কিছুতেই হাল ছাড়বেন না। হ্যাঁ, মানে ও বেরোতে বলছে বলেই যে উনি বেরিয়ে যাবেন তা তো নয়, ওকে তো এখানে বেশিক্ষণ রাখা যাবে না। এই ধোয়ার মধ্যে থাকলে গর্ভে থাকা বাচ্চাটার একটা ক্ষতি হয়ে যেতে পারে। উনি তখন কি করলেন, মৌসুমীকে টানাটানি করে বার করার চেষ্টা করলেন, কিন্তু ওনার বৃদ্ধ বয়স, ওনার শরীরে আর কতই বা জোর আছে। অবশেষে নিরুপায় হয়ে উনি রীতাকে ডেকে পাঠালেন। রীতা তড়িঘড়ি নেমে এলো, নেমে এসে আগুনটাকে নেভালো, আর ওই মৌসুমীকে আলটিমেটলি টানা হেঁচড়া করে ঘরের মধ্যে থেকে বার করা হলো। মৌসুমী ততক্ষণে কিন্তু অচৈতন্য হয়ে পড়েছে। ভাগ্য ভালো যে আগুনটা বেশি দূর ছড়াতে পারেনি, শুধু ওই ঠাকুরের আসনটাই পুড়ে গেছে, আর আশেপাশে আনুষঙ্গিক আর যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলোতে খুব একটা আগুন স্প্রেড করতে পারেনি। কিন্তু এই যে ঠাকুরের আসন পুড়ে যাওয়া, আমরা তো সনাতনী হিন্দু, আমাদের কাছে এটা কিন্তু অত্যন্ত অশুভ, অত্যন্ত চিন্তার একটা বিষয়, অত্যন্ত উদ্বিগ্নতার একটা বিষয়। যে ঈশ্বর মানেই একটা পজিটিভিটি। সে যতই বাড়ির একটা ঠাকুরের আসন হোক বা মন্দিরে প্রতিষ্ঠিত কোনো বিগ্রহ হোক, যাই হোক না কেন, তার মধ্যে তো একটা পজিটিভিটি থাকেই। সেটা কম বেশি হতেই পারে, কিন্তু ব্যাপারটা আলটিমেটলি পজিটিভ। তো এই পজিটিভ এনার্জির ওপর এই রকমভাবে একটা আঘাত, এটা কোনো গৃহস্থের পক্ষেই কিন্তু মঙ্গলকর নয়, সুমঙ্গলেরও নয়। এটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে কালের দিনে। এইটা ভেবে আরতি দেবীর কিন্তু মারাত্মক রকম দুশ্চিন্তা হলো। তো যাই হোক, এইরকমভাবে চলতে থাকলো। এইবার আরও কয়েকটা দিন কাটবার পর আলটিমেট ঘটনাটা ঘটল, যেটা কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর। সেটা হচ্ছে, একদিন রাতে মৌসুমী তো নিজেকে বদলে ফেলেইছে অনেকটা, প্রায় 70-80% তার মধ্যে বদল এসছে। কিন্তু সেদিন রাতে হঠাৎ করে মৌসুমী তারস্বরে চিৎকার করে উঠল। তার চিৎকারে প্রায় গোটা বাড়ির ঘুম ভেঙে গেছিল। সকলে ছুটে এলো, কি হয়েছে। তা মৌসুমী, সবাই দেখছে যে মৌসুমী খাটের ওপর উঠে বসেছে। উঠে বসে বলছে যে আমার পেটটা যন্ত্রণায় যেন ফেটে যাচ্ছে, মনে হচ্ছে আমার পেটের মধ্যে কেউ কামড়ে ধরেছে, আমি এই যন্ত্রণা নিতে পারছি না। মানে যন্ত্রণায় রীতিমতো কাতরাচ্ছে মৌসুমী, বলছে যে আমি এক্ষুনি মরে যাব, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। এবার এই কথাগুলো বলতে বলতে মৌসুমী একরাশ বমি কিন্তু সেই বিছানার ওপর উগরে দিল, এবং সেই বমি অনেকক্ষণ ধরে সেই বমি কিন্তু চলতে থাকলো। পুরো ঘর বিছানা সমস্ত বমিতে মাখামাখি হয়ে গেল, বমিতে পুরো একাকার। এবং অদ্ভুত রকমের তার রং, সেই বমির রংটা বড়ই অদ্ভুত, একটু সবুজ টাইপের রং, একটু গ্রিনিশ টাইপের। সাধারণত আমাদের বদ হজম হয়ে গেলে পরে, হ্যাঁ, বা পিত্তি পড়লে পরে অনেক সময় বমি টমি যখন হয়,
যেই রঙের বমিটা বেরোয় আর কি, অনেকটা সেরকম। এদিকে মৌসুমি কিন্তু সেদিন খুব একটা তেল মশলা এরকম রিচ খাবার কিন্তু খায়নি। খাওয়া দাওয়াও বাড়িয়েছে ঠিকই, কিন্তু রিচ খাওয়া দাওয়াও খুব একটা বেশি করছে না। এইবার সবাই দেখলো যে মৌসুমির কিন্তু ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে, রক্তপাত হচ্ছে। তা দেন অ্যান্ড দেয়ার ইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, ওই ডাক্তারের সঙ্গে যিনি গাইনির ডক্টর, তার সঙ্গে কন্ট্যাক্ট করা হলো। তিনি বললেন যে ইমিডিয়েট ওনার যে নার্সিংহোম, ওনার একটা নার্সিংহোম ছিল, মানে সময়টা তখন একটু ভোর রাতের দিক আর কি, তা সেই নার্সিংহোমে নিয়ে যেতে। নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। ওখানে স্টাফ তো তখন ওই রাতের দিকে খুবই কম। ডাক্তারবাবু নিজেই একটা ইউএসজি করলেন, হার্টবিট পরীক্ষা করলেন বাচ্চার, করে বললেন যে দেখুন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এই সন্তান কিন্তু মৃত, অর্থাৎ এই সন্তান আর বেঁচে নেই, গর্ভের মধ্যেই তার মৃত্যু হয়েছে, হার্টবিট পাওয়া যাচ্ছে না, এবং ইউএসজিতে যেই ইমেজটা, সেই ইমেজটার মধ্যেও কিন্তু একটা অ্যাবনর্মালিটি কিছু লক্ষ্য করা যাচ্ছে। এরপর উনি বললেন যে আমাকে তো অপারেট করতেই হবে, তা না হলে তো এই মৌসুমিকে আমরা বাঁচাতে পারবো না। তা অপারেশন করা হলো। বললে বিশ্বাস করবেন না আপনারা, গর্ভের মধ্যে থেকে মৃত বাচ্চা বেরোলো ঠিকই, কিন্তু সে পুরোপুরি বিকলাঙ্গ। বিকলাঙ্গ মানে, বিকলাঙ্গ বললে ভুল হবে, মানে অঙ্গহানি হয়েছে তার, মানে যেই শিশুটা বেরোলো তার কোমর থেকে পা পর্যন্ত জাস্ট নেই, অর্থাৎ কেউ যেন ওটাকে গিলে খেয়ে নিয়েছে। আধ খাওয়া একটা মৃত বাচ্চা মৌসুমীর শরীরের মধ্যে থেকে বেরোলো। পুরো পরিবারের ওপর নেমে এলো শোকের ছায়া। মৌসুমিও কান্নাকাটি করলো স্বাভাবিকভাবেই। 9 মাসের প্রতিজ্ঞা, এত দিনের একটা প্রতীক্ষা, তিলে তিলে একটা প্রাণ মানে গর্ভের মধ্যে বেড়ে উঠছে। তা প্রত্যেকটা মেয়ের কাছেই এটা একটা অন্য রকমের আবেগ, অন্য রকমের ইমোশন। জন্মের পরে অ্যাটাচমেন্ট সেটা তো আছেই, কিন্তু জন্মের আগেও এই 9টা মাস ধরে একটি শিশুর সঙ্গে তার মায়ের যে নিয়মিত ইন্টারাকশনটা চলে, তখনই তো মানে 90% সেই মা অ্যাটাচড হয়ে যায় তার শিশুর প্রতি। জন্ম তো অনেক পরে হয়। তা সেই রকম একটা দীর্ঘদিনের প্রতীক্ষা, এই রকম তার একটা মর্মান্তিক পরিণতি হবে, এরকম তো কেউ ভাবতে পারেনি। আরতি দেবী, মনোহর বাবু, মৌসুমীর মা বাবা, এমনকি নিখিলেশও প্রচণ্ড রকম ভেঙে পড়েছে। বাবাদেরও একটা অন্য রকমের কষ্ট, তারাও তো একটা প্রতীক্ষার মধ্যে দিয়ে দিন কাটায়, নানান রকম স্বপ্ন তাদের মনের মধ্যে তৈরি হয়। তা এই রকম এই করতে করতে মানে পুরো পরিবারটার ওপর একটা শোকের আবহ কিন্তু সৃষ্টি হলো। কিন্তু সবাই ভেবেছিল যে এই অপারেটটা করে দেওয়ার পর, মানে অনেক সময় স্টিল বার্থ হয়ে গেলে পরে মানে প্রচণ্ড রকমের পেটে যন্ত্রণা হওয়া, ভ্যাজাইনাল ব্লিডিং, এগুলো হয়। তা অপারেট করার পর মৌসুমীর হয়তো পেটে ব্যথাটা থাকবে না, কিন্তু অদ্ভুতভাবে এই অপারেশনের পরেও কিন্তু মৌসুমীর পেটে ব্যথা এক ফোঁটাও কমলো না, একদমই পেটে ব্যথা কমলো না। পেটে ব্যথা কিন্তু নিয়মিত চলতে থাকলো, প্রচণ্ড রকমভাবে পেটে ব্যথা হতে লাগলো, মারাত্মক রকম কষ্ট পেতে থাকলো মৌসুমী। এবং ডাক্তারেরা একটু আজে বাজে কোনো একটা রোগ সাসপেক্ট করলেন, সেই অনুযায়ী পরীক্ষাও করালেন তারা, কিন্তু অদ্ভুতভাবে রিপোর্ট আবারও নর্মাল। কোনো রকম অ্যাবনর্মালিটি মৌসুমীর মধ্যে নেই। রক্ত পরীক্ষা, ইউএসজি, নানান রকম সিটি স্ক্যান থেকে শুরু করে যত রকমের পরীক্ষা হতে পারে সমস্ত কিছু হলো, কিন্তু কোনো অ্যাবনর্মালিটি লক্ষ্য করা যাচ্ছে না। সমস্ত কিছু নর্মাল, রক্ত পরীক্ষাতেও সমস্ত রিপোর্ট নর্মাল। অথচ মৌসুমী যন্ত্রণায় কাতরাচ্ছে। ও বারবার একটাই কথা বলছে যে আমি এই যন্ত্রণার সহ্য করতে পারছি না, তার থেকে তোমরা আমাকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও, এই যন্ত্রণার থেকে মৃত্যুও পর্যন্ত ভালো। তা এইবার এমন একটা ঘটনা ঘটলো যেটা চোখ খুলে দিল সকলের। মানে এটা কি হতে পারে, মানে মৌসুমীর এই যে যন্ত্রণা, মৌসুমীর যে পেটে ব্যথা, এইটা যে স্বাভাবিক নয়, চিকিৎসা বিজ্ঞানে যে এর কোনো ব্যাখ্যা নেই, এই ব্যাপারটা সকলে বুঝতে পারলো। আর দিন দুয়েক পর ডাক্তারের বলে দেওয়া কিছু ওষুধ নিখিলেশ কিনতে গেছে, তখন রাত হয়ে গেছে অনেক। বড় রাস্তার ওপর একটা ওষুধের দোকান, সেটা অনেক রাত অবধি খোলা থাকে। সেই ওষুধটা নিখিলেশ কিনতে গেছে। কিনে যখন বাড়ির দিকে যাচ্ছে, তখন গলিটা বেশ ফাঁকা। বাড়ির দিকে যাওয়ার টাইমে হঠাৎ করে দেখলো যে ওর থেকে বেশ কিছুটা দূরে একটা ল্যাম্পপোস্টের ঠিক পেছন দিকটায়, মানে একটু আড়াল করে, তরুণ, মানে নিখিলেশের যে দাদা তরুণ দাঁড়িয়ে রয়েছে এবং আরেকজনের সঙ্গে কথা বলছে সে। এবার যার সাথে কথা বলছে
সেই ছেলেটার নাম হচ্ছে খুরশিদ, মুসলিম ছেলে, তার নাম হচ্ছে খুরশিদ। এবং এই খুরশিদকে দেখে নিখিলেশের বুকের ভেতরটা কিন্তু ধড়াস করে উঠল, কেঁপে উঠল। কেন? তার কারণ আছে। খুরশিদ কিন্তু ওই পাড়াতেই এককালে থাকতো কেন বললাম সেটা একটু বাদেই বুঝতে পারবেন। থাকতো। এইবার ওই পাড়ারই একদম শেষের দিকটাতে একটা মসজিদ রয়েছে। সেই মসজিদে একজন মৌলভী সাহেব রয়েছেন, তিনি বৃদ্ধ, তারই একমাত্র সন্তান হচ্ছে খুরশিদ। মানে একমাত্র সন্তান কিনা জানা নেই, কিন্তু তার সন্তান হচ্ছে খুরশিদ। এইবার এই খুরশিদ এককালে কী সব আজে বাজে বা নিম্নমার্গের কিছু সাধনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। সেই সাধনায় তার সিদ্ধিলাভও হয়, মানে সোকল্ড সাধনা আর কি। এবং সেই সাধনাগুলোকে কাজে লাগিয়ে ও নানান রকম আজে বাজে কাজকর্ম অন্যের হয়ে করে বেড়াতো। মানে কাজকর্ম করে বেড়াতো বলতে, মানে ধরুন কেউ একটা অন্যায় আবদার করলো যে অমুককে বশীকরণ করো, তমুকের ওপর একটা মারণ ক্রিয়া করে দাও, হ্যাঁ, অমুক লোকটা আমাকে খুব ডিস্টার্ব করছে, আমার প্রতিবেশী, হ্যাঁ, আমার পেছনে কাঠি করছে, তাকে হ্যাঁ বিকলাঙ্গ করে দাও। এরকম নানান রকম নিম্নবর্গের কিছু সাধনা থাকে যার মাধ্যমে এই কাজগুলো, এই ভয়ঙ্কর কাজগুলো করানো যায়। তা সেই রকমই একটা কোনো সাধনার সঙ্গে যুক্ত হয়ে খুরশিদ বোধহয় সিদ্ধিলাভ করেছিল। সে এইগুলো মানে মোটা টাকার বিনিময়ে লোকের হয়ে এই সমস্ত ক্ষতিমূলক কাজই বেশি করত। তা এই ব্যাপারটা ওই মৌলভী সাহেব একদিন জানতে পারেন। তিনি প্রমাণ পান। প্রমাণ পেয়ে নিজের ছেলের ওপর এতটাই তিনি রেগে যান, কারণ মৌলভী সাহেব মনের দিক থেকে অত্যন্ত পরিষ্কার একজন মানুষ। তিনি কোনোদিন কারোর কোনো ক্ষতি করেননি। ওই মসজিদে অনেক দিন ধরে উনি সার্ভিস দিয়েছেন এবং মানুষের উপকারেই উনি কাজে লাগেন। ওনার মধ্যেও কিছু ক্ষমতা রয়েছে, যেরকম মুসলিম সাধকদের মধ্যে থাকে, তাই সেরকম কিছু ক্ষমতা ওনার মধ্যেও রয়েছে। কিন্তু নিজের ছেলের এরকম মানে নোংরামি বা এত নিম্ন স্তরে নেমে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু উনি সহ্য করতে পারেননি। উনি তখন ওনাকে ঘর থেকে বার করে দেন, ওই খুরশিদকে ঘর থেকে বার করে দেন। তারপর থেকে বাপ আর ছেলের মধ্যে কিন্তু কোনো রকম সুসম্পর্ক, মুখ দেখাদেখি কোনোটাই ছিল না। খুরশিদ কোথায় থাকে, কি করে, কেউ জানে না, ওই পাড়ার লোকেরা অন্তত জানে না। কিন্তু এই খুরশিদ হঠাৎ করে আজকে উদয় হলো এবং তরুণের সঙ্গে কথা বলছে। মানে নিখিলেশ দেখছে যে তার দাদার সঙ্গে কথা বলছে। এখন প্রশ্ন হলো যে নিখিলেশের দাদার ওই খুরশিদের সাথে কি দরকার। এইবার এরপর নিখিলেশের যেটা নজরে পড়ল সেটা হচ্ছে ওর দাদা মানে তরুণ প্যান্টের পকেট থেকে একটা খাম বার করলেন, বেশ মোটা খাম, এবং সেই খামটা দেখে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে যে ওর মধ্যে টাকার বান্ডিল ছাড়া আর কিছুই থাকতে পারে না। এবং সেই খামটা খুরশিদের হাতে তিনি দিলেন, ওই তরুণ দিলেন। খুরশিদ সেই খামটাকে নিজের কাছে নিয়ে বাইকে করে চলে গেলেন এবং মুখে বেশ হাসি ফুটে উঠেছিল। এইটা কিন্তু নিখিলেশ দেখতে পায়। এইবার নিখিলেশ হিসেবগুলো মেলাতে থাকে। তার মানে এতগুলো দিন ধরে মৌসুমীর সাথে যেই ঘটনাগুলো ঘটেছে এবং আলটিমেটলি তার গর্ভের মধ্যে যে সেই সন্তানটা যে মারা গেছে এবং আধ খাওয়া অর্ধেক একটা সন্তান বেরিয়েছে তার পেটের মধ্যে থেকে, এর পেছনে কি তার মানে এই তরুণ আর তার স্ত্রী রীতারই হাত রয়েছে? এবং এই পুরো কাজটা টাকার বিনিময়ে তারা ওই খুরশিদকে দিয়ে এই জঘন্য কাজটা করিয়েছে? তাই জন্যই কি এই ভোগান্তিগুলো মৌসুমীকে পোহাতে হয়েছে? কারণ ব্যাপারটা যে ন্যাচারাল নয়। দেখুন, গর্ভের মধ্যে সন্তানের মৃত্যু, এইটার নানান রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আমরা জানি। কিন্তু অ্যানোমালি স্ক্যান করে দেখা যাচ্ছে যে শিশুটা নর্মাল, তার শরীর টরীর সমস্ত নর্মাল, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ঠিকঠাক আছে। স্টিল বার্থ হতেই পারে, অনেক কারণে, চোটাঘাত লেগে অনেক রকম কারণে স্টিল বার্থ হয়ে যেতে পারে। কিন্তু ওই সন্তানটা ওরকম আধ খাওয়া কেন, ওরকম অর্ধেক কেন, তার ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানের কাছে নেই। তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো অলৌকিক প্রক্রিয়া আছে, বা কোনো রকম কালা জাদু রয়েছে, কোনো রকম ব্ল্যাক ম্যাজিক রয়েছে, বা নিম্নমার্গের কোনো রকম ক্রিয়া রয়েছে যার দ্বারা এই ক্ষতিটা করা হয়েছে। তো এইবার নিখিলেশ আরও কিছুক্ষণ ওখানে বসে তড়িঘড়ি বাড়ির মধ্যে চলে এলো। ওর মানে রীতিমতো হাঁপাচ্ছে। নিখিলেশ একটুখানি রকচটা টাইপের ছেলে। সে তখন বাড়িতে ঢুকেই মানে রান্নাঘর থেকে একটা বঁটি বা দা কিছু একটা নিয়ে ও মানে ওপরের দিকে যাচ্ছে ওই তরুণকে মানে নিজের দাদাকে মারবে বলে। তো এবার অনেক কষ্টে মনোহরবাবু, আরতি দেবী এরা নিজের ছেলেকে শান্ত করলেন, করে জিজ্ঞাসা করলেন যে এরকম কেন করছে। তা তখন
ওই নিখিলেশ বলল পুরো ব্যাপারটা, যে এই যে পুরো ঘটনাগুলো ঘটেছে মৌসুমীর সাথে, এমনকি বাচ্চাটাও যে মৃত জন্মেছে, এর পেছনে কার হাত আছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমার নিজের দাদা বৌদির হাত, খুরশিদের মতো একটা নোংরা ছেলেকে দিয়ে ও এই কাজগুলোকে করিয়েছে, এই ক্ষতিটা করিয়েছে, আমি ওকে ছাড়বো না। তা এইটা শুনে মনোহরবাবু, আরতি দেবী এনারা সত্যি প্রচণ্ড রকমের অবাক হলেন। কি করে তরুণ এতটা নিচে নামতে পারলো? আসলে সবটাই হিংসা, যেটা আমি শুরুতেই বলেছিলাম। তারা মানে আরও একটা কারণ হতে পারে। দেখুন, এই এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মানে আমাদের কাজ তো খালি ডটসগুলোকে মেলানো আর কি। তা ওই তরুণ আর রীতা, এনারা কিন্তু নিঃসন্তান, এদের কিন্তু কোনো সন্তান হয়নি। নিখিলেশের যখন বিয়ে হয়েছে তারও বছর 5 আগেই কিন্তু তরুণ ওই রীতার সঙ্গে বিয়ে হয় তরুণের। তা 5 বছরের বিবাহিত জীবন, এখনও তাদের কোনো সন্তান হয়নি। এদিকে বিয়ের 1 বছরের মাথায় মৌসুমি প্রেগন্যান্ট হয়ে গেল, নিখিলেশ বাবা হতে চলল। এই ব্যাপারটা কিন্তু তার দাদা বৌদি মেনে নিতে পারেনি, তাই হয়তো মৌসুমির গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য কোনো নিম্নমার্গের ক্রিয়া খুরশিদকে দিয়ে তারা করিয়েছে। এবার মনোহরবাবু বললেন যে দেখো, এই ব্যাপারটা যে জানাজানি হয়েছে, মানে আমরা যে জানতে পেরে গেছি, এই কথাটা কিন্তু ওই তরুণ বা রীতাকে বুঝতে দিলে চলবে না। আগামীকাল সকালে আমি নিজে মৌলভী সাহেবের সঙ্গে দেখা করব, দেখা করে কথাবার্তা বলবো এবং ওনার থেকেই আমাদেরকে সাহায্যটা নিতে হবে। তার কারণ এটা মনে হচ্ছে খুব একটা নর্মাল ব্যাপার না, বা খুব একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা নয়। তা পরের দিন সকালে মৌলভী সাহেবের কাছে যাওয়া হলো, ওনাকে পুরো ঘটনাটা খুলে বলা হলো। উনি দুঃখে বেদনায় দু চোখ বন্ধ করলেন। হ্যাঁ, মানে একটা কষ্ট তো উনি পেলেন যে নিজের ছেলে নামে এরকম একটা নালিশ শুনতে, কিন্তু তার ছেলে যে এরকম করতে পারে সেইটার আলাদা করে প্রমাণ তো কিছু দেওয়ার নেই, উনি নিজেও জানেন, এবং সেই কারণেই উনি বাড়ি থেকে বারও করে দিয়েছিলেন। তা এবার উনি বললেন যে ঠিক আছে, আমি একবার মৌসুমীকে দেখব, মৌসুমীকে চোখের দেখা না দেখলে আমি এটা নিবারণ করতে পারবো না। তা সেই দিন বিকেলবেলায় ওই ভদ্রলোক, ওই ওই মৌলভী সাহেব আর কি, তিনি ওদের বাড়িতে গেলেন, ওই নিখিলেশদের বাড়িতে মৌসুমীকে দেখলেন। এবং মৌসুমী তখন যন্ত্রণায় ছটফট করছে, পেটে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এবার মৌলভী সাহেব কী করলেন, মৌসুমীর সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, মানে সিমটমসগুলো জানলেন। একজন ডাক্তার যেরকম তার পেশেন্টের সিমটমসগুলো জিজ্ঞাসা করে, বিভিন্ন প্রশ্ন টশ্ন করেন, তা সেরকমভাবেই মৌসুমীকেও নানান রকম প্রশ্ন করলেন ওই মৌলভী সাহেব। নিয়ে তারপর তিনি একটা অদ্ভুত কাণ্ড ঘটালেন, যেটা দেখে প্রত্যেকেরই মানে চক্ষু চড়ক গাছ। উনি কী করলেন, ওনার হাতটাকে ওই মৌসুমীর যে পেট আর কি, সেই পেটের থেকে খানিকটা মানে জাস্ট 1 ইঞ্চি ওপরে রেখে উনি বিড়বিড় করে কিছু জপ করলেন, কিছু পাঠ করলেন, পড়লেন। ওদের ধর্ম অনুযায়ী সাধারণত জিন কারোর দেহে যদি আশ্রয় নেয়, মানে জিনের ব্যাপারটা তো আমি পরে আসছি, জিন কারোর দেহে যদি আশ্রয় নেয়, তখন তার সামনে রুকিয়া যদি পড়া হয়, রুকিয়া হচ্ছে এক ধরনের ইসলামিক হিলিং বলা যেতে পারে। কুরআনের থেকে বিভিন্ন রকমের ভার্সেস বলুন বা শ্লোক বলুন, শ্লোক তো ওদের ক্ষেত্রে বলে না, তা কোরআনের যে বিভিন্ন ভার্সগুলো আছে সেইগুলো নিয়ে রুকিয়া পাঠ করা হয়, রুকিয়া পড়া হয়। তা সেই রুকিয়া পড়লে পরে রুকিয়াতে নাকি জিনের প্রচণ্ড রকম অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, জিন যদি কোনো রকম দেহের মধ্যে আশ্রয় নিয়ে থাকে, তাহলে সে কিন্তু সেই জায়গাটা ছেড়ে যেতে বাধ্য হয়, মানে ক্রমাগত যদি তার সামনে এই জিনিসটাকে পড়া হয়। তা এবার উনি যখন ইমাম সাহেব, মৌলভী সাহেব যখন পেটের ওপর হাত রেখে, মানে পেটের একদম টাচ না করে একটুখানি ওপরে হাত রেখে ওই বিড়বিড়ি করে ওইগুলো পড়ছেন, প্রত্যেকে দেখছেন যে মৌসুমীর যে পেটটা, সেই পেটের ওপর মানে একটা ঢেউ খেলানো মতো একটা ভাব, মানে পেটটা ওঠানামা করছে, মানে একবার ফুলে উঠছে, একবার চুপসে যাচ্ছে, মানে বেলুন যেরকম ফুলে ওঠে আবার হাওয়া বার করে নিলে চুপসে যায়, ওই রকম, ঠিক ওই রকম হচ্ছে মৌসুমীর পেটটা। মানে এইগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করার কথাও না, এরকম হচ্ছে। আর ততোধিক ও যন্ত্রণায় চিৎকার করছে যে আমার পেটের ভেতরটা মনে হচ্ছে শেষ হয়ে গেল, পেট ফুঁড়ে কিছু একটা বেরিয়ে আসবে, এরকম মনে হচ্ছে। তা তখন মানে ওই মৌলভী সাহেব ওনার ওই পড়াটা বন্ধ করলেন, রুকিয়া পড়া বন্ধ করলেন, করে তিনি বললেন যে ভয়ানক কাণ্ড ঘটে গেছে। খুরশিদ যে এতটা খারাপ একটা ক্রিয়া করে রেখেছে এটা আমার ধারণারও বাইরে। মারিদ জিন চালনা করা হয়েছে মৌসুমীর ওপর, এবং তার টার্গেট ছিল মৌসুমীর গর্ভে যে সন্তান এসছে সেই সন্তানের ক্ষতি করা, তাকে মেরে ফেলা। এবং জিন চালনা হয়েছে অনেক দিন আগে থেকেই, যেই কারণে মৌসুমী একটু ভয় পেয়ে যেত, তার মানসিক সমস্যা দেখা দিত,
কিন্তু সেই জিনটা পজেস করেছে কিন্তু মৌসুমীকে কিছুদিন আগে, ওই যেই দিন রাতে ও পেটের যন্ত্রণার জন্য ছটফট করছিল, ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছিল, ওই দিন অ্যাকচুয়ালি সেই জিন ওই ফিটাসের মধ্যে আশ্রয় নেয় এবং সেই শিশুটাকে অর্ধেক ভক্ষণ করে ফেলে, যার ফলে সে মারা যায়। এবং মৌলভী সাহেব যথেষ্ট বিরক্ত হলেন, রেগে গেলেন যে একটা তরতাজা প্রাণ, একটা নতুন প্রাণ, সে পৃথিবীর আলো দেখতো, তাকে এইরকমভাবে কি করে তার ক্ষতি করা হয় আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এই জায়গাটা থেকে মৌসুমীকে বার করব। মৌসুমীর সেই পেটের মধ্যে এখনও সেই জিন আশ্রয় নিয়ে আছে। তা এইটা পুরোপুরি আমি যদি উপাচার ভিত্তিক কোনো কাজ করি, মানে ধরুন একটা তাবিজ দিয়ে দিলাম বা কিছু জল পড়া দিয়ে দিলাম, উপাচার ভিত্তিক কাজ হলে পরে সাময়িক একটা রিলিফ পাওয়া যায়, কিন্তু ইন দ্য লং রান এইটা কিন্তু কোনো রকম বেনিফিট আপনাদেরকে দিতে পারবে না। তাই এইটা একটা হিলিং প্রসেস করতে হবে। প্রত্যেক দিন মৌসুমীর এখানে আমি আসব, এসে আমি রুকিয়া পাঠ করব, রুকিয়া পড়ব, এবং সেই রুকিয়া ক্রমাগত শোনাতে শোনাতে সেই জিন কিন্তু আস্তে আস্তে মৌসুমীর দেহ থেকে বেরোবে। এইটাই হচ্ছে একমাত্র প্রসেস, এইটা ছাড়া আর অন্য কোনো প্রসেস নেই। যদি কাজ হয় তো এটাতেই হবে, আর যদি কাজ না হয় তাহলে আই এম সরি, মানে এরকমভাবেই মৌলভী সাহেব বললেন। বিশ্বাস করবেন না, এর পরে টানা 8 মাস ধরে মৌসুমীর হিলিং চলে, ইসলামিক প্রসেসে হিলিং চলে। এবার আপনারা বলতেই পারেন যে ইসলামিক প্রসেসেই কেন? দেখুন, যে যেরকম ভাষা বোঝে তার সাথে কিন্তু সেরকমভাবেই কথাবার্তা বলতে হয়। অর্থাৎ মৌসুমীর দেহের মধ্যে যে আশ্রয় নিয়েছিল তাকেও কিন্তু নিম্নমার্গের কোনো ইসলামিক তন্ত্র বলুন বা সাধনা বলুন, যাই বলুন না কেন, তার মাধ্যমেই চালান করা হয়েছিল। এইবার এইটাকে মানে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হলে মানে আমাকেও সেই একই রকম প্রসেসই অ্যাপ্লাই করতে হবে, একই ধর্ম বা একই রিলিজিয়ানের প্রসেসটাই আমাকে অ্যাপ্লাই করতে হবে। তা সেটাই কিন্তু ওই মৌলভী সাহেব করেছিলেন। টানা 8 মাস ধরে মৌসুমীর হিলিং চলার পর আস্তে আস্তে কিন্তু ওর পেটের যন্ত্রণা কমতে থাকে। কোনো রকম ডাক্তার বুদ্ধি করে ওষুধপত্র খাইয়ে কিচ্ছু হয়নি, এবং তার প্রমাণও রয়েছে যে যত রকমের টেস্টই করা হোক না কেন, মৌসুমীর কিন্তু সমস্ত কিছু নর্মাল বেরিয়েছে। তো যাই হোক, এই করতে করতে আলটিমেটলি মৌসুমী সুস্থ হয়। কিন্তু তারপর নিখিলেশ আর ওই বাড়িটাতে, মানে ওই বরানগরের বাড়িটাতে থাকা সেফ মনে করে না, কারণ ওপরে তরুণ আর রীতা এরপরেও তাদের ক্ষতি করতে পারে, এরকম নানান রকম ব্যাপার ঘটতে পারে। যদিও মৌলভী সাহেব বলেছিলেন যে এর পরবর্তীকালে আর ক্ষতি করে খুব একটা লাভের লাভ কিছু হবে না। তো যাই হোক, তা ওই নিখিলেশ কী করলেন, ওই টালিগঞ্জের দিকে, মানে মৌসুমীর যেখানে বাপের বাড়ি সেইখানেই আরেকটা ফ্ল্যাট তিনি কিনলেন, এবং সেখানেই মৌসুমীকে নিয়ে তিনি চলে আসেন। এবং নিখিলেশের যে মা বাবা আরতি দেবী, মনোহরবাবু, তারাও কিন্তু এই নিখিলেশের সঙ্গেই তাদের ফ্ল্যাটে এসেই থাকা শুরু করে। তরুণ আর রীতা ওই বাড়িটাতেই থেকে যায়। মৌসুমীর চেহারা ভেঙে যায়, এই টানা 8 মাসের হিলিং প্রসেস সামলাতে গিয়ে তার শরীর ভেঙে যায়, তার চেহারার লালিত্য কমে আসে। এখনও টিল নাও কিন্তু সে মা হতে পারেনি। তার ওই গর্ভের সন্তান নষ্ট হওয়ার পর সে কিন্তু মা হতে পারেনি। আমি যেহেতু জ্যোতিষচর্চার সঙ্গে যুক্ত, তাই মানে আমাকে তারা অনুরোধ করে চার্টটা দেখার জন্য। আমি কিন্তু দেখতে পাই সন্তান লাভের জায়গাটাতে সত্যিই অ্যাবনর্মালিটি আছে, সত্যিই বাধা আছে, মিসক্যারেজের মতো ঘটনাও ঘটতে পারে। এবং কিন্তু সেই বাধাগুলো যে এরকম ভয়ানকভাবে তাদের কাছে আসবে, এটা কিন্তু কল্পনা করা যায় না। তবে ওই যে বলে না, পাপ বাপকেও ছাড়ে না। আমরা কর্মফলের কথা বলি, আমরা পূর্বজন্মের কৃতকর্মের ফলের কথা বলি, কিন্তু অনেক সময় কি হয়, আমাদের পাপের ঘোড়া এমনভাবে পূর্ণ হয়ে যেতে পারে যে তার ফলটা আমরা ইমিডিয়েটলি এই জীবনেও পেয়ে যেতে পারি। ঠিক যেটা হয়েছিল তরুণ আর রীতার সাথে। এই ঘটনাটার অনেক দিন পর যেটা জানা যায় যে তরুণের চাকরি চলে গেছে, আর্থিকভাবে একেবারেই ভেঙে পড়েছে। আর্থিক সাহায্যের জন্য সেই নিখিলেশের কাছেই তাদেরকে হাত পাততে হয়। নিখিলেশ তার ভাই হিসেবে যতটুকু করণীয় করে, কিন্তু ওই বাড়িতে নিখিলেশ আর ফেরত যায় না। এমনকি আরতি দেবী আর মনোহরবাবু এই বাড়িতে থাকে। কিন্তু তারপর আরও একটা ঘটনা ঘটে। এই মানে মৌসুমীর সুস্থ হয়ে যাওয়ার পর শোনা যায় এই খুরশিদ, তার নাকি বিটি রোডের ওপর ভয়াবহ একটা বাইক দুর্ঘটনা তার সাথে ঘটে, এবং সেই দুর্ঘটনায় খুরশিদ কিন্তু আর বাঁচেনি, খুরশিদ কিন্তু মারা যায়। এবার এই অ্যাক্সিডেন্টটা হওয়ারই ছিল, নাকি এই পাপের ফল হিসেবে, শাস্তি হিসেবে তার মৃত্যুটা হলো, এইটা বিতর্কের বিষয়। এইটা নিয়ে আর আলোচনা করার কোনো মানে হয় না, কোনো অর্থ হয় না। তাহলে এই ছিল হচ্ছে ঘটনা।
খুবই মর্মান্তিক ঘটনাটা যখন আমি শুনছিলাম আমার নিজেরই প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। দেখুন, আমরা ভূত প্রেত পিশাচ নিয়ে নানান রকমের কথা বলি, কিন্তু এই জিন, ডিমনিক পজেশন, এইগুলো তো একটা অন্যরকম ডাইমেনশন। এটা নর্মাল একটা প্রেতজনী প্রাপ্ত হওয়া একটা আত্মার থেকেও কিন্তু এরা কিন্তু আরও অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে। তাহলে এই ছিল হচ্ছে ঘটনা, খুবই ভয়ানক ঘটনা আজকে আপনাদের শোনালাম। আপনাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন চ্যানেলের লিঙ্ক আপনাদের প্রিয়জনদের সাথে, যাতে তারাও, আপনারা একা কেন ভয় পাবেন, তাদেরকেও একটুখানি ভয় দেখান, ভয় পাওয়ান। আর আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা থাকে, কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ঘটনা যার ব্যাখ্যা আপনাদের কাছে নেই, সেরকম ঘটনা আমাকে পাঠাতে পারেন, লিখতে পারেন, টাইপ করে, ভয়েস মেসেজ করে, মেল করে, যেরকমভাবেই হোক না কেন, ডেসক্রিপশন বক্সে সব কিছুই পেয়ে যাবেন। আমার যদি ঘটনাগুলো ভালো লাগে, মনের মতো হয়, তাহলে অবশ্যই আমি এখানে বসে আপনাদের সকলের সাথে সেই ঘটনা ভাগাভাগি করে নেব। আজকে তাহলে এই পর্যন্ত, আবার ফিরবো আগামী শনিবার রাত্রি 9টায় নতুন একটা কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।